আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি মোহাম্মদ তৌহিদুর রহমান আপনাদেরকে আজকের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি একটু সময় নিচ্ছি যে আমাদের যারা শিক্ষার্থী আছেন তারা একটু যুক্ত হয়ে নিক। ওকে, এর মধ্যে দু একজন যুক্ত হয়েছেন। একটু যারা এই মুহূর্তে আমাকে দেখছেন বা শুনছেন একটু কাইন্ডলি জানাবেন যে আপনি আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, অথবা আমার কথা আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। সঙ্গে এটাও জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকায় শীত কেমন। ঢাকাতে থেকে অবশ্যই শীতকাল না গ্রীষ্মকাল বোঝা খুব মুশকিল। ঢাকাতে শীতকাল আর গ্রীষ্মকাল বোঝার মধ্যে মানে মেইন পার্থক্য হচ্ছে শীতকালে ফ্যান কম চলে আর গ্রীষ্মকালে ফ্যান বেশি চলে। এটাই হচ্ছে মেইন পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তো আমি ধরে নিয়েছি যে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং স্পষ্ট আমার কথা শুনতে পাচ্ছেন, এবং এর মধ্যে মোহাম্মদ আমজাদ হোসেন ভাই উনি আমাকে কমেন্ট করে কনফার্ম করেছেন যে হ্যাঁ সবকিছু ক্লিয়ার। তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে ক্লাসের দিকে মনোযোগী হই। ক্লাসের ফাঁকে ফাঁকে কথা গল্প সবই বলা যাবে, সমস্যা নেই। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে উপসর্গ। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকের নাম শুনলে অনেকে আবার ভয় পান, কারণ এখানে অনেক এখান থেকে অনেক প্রশ্ন করা যায়, বিভিন্ন দিক থেকে প্রশ্ন করা যায়। চল আগে আমরা কিছু বেসিক বিষয় জেনে নিব এবং এর পাশাপাশি জেনে নিব যে উপসর্গ থেকে প্রশ্ন আসে কোথা থেকে, কি কি ধরনের প্রশ্ন আসে, এটা আমাকে জানা দরকার। এই টপিকটা যদি অনেক বড় তা আমরা তাহলে কি আমরা সবকিছুই পড়বো না কি কি বাদ দিব, এগুলো জানা দরকার। এই কোথা থেকে প্রশ্ন আসে আর কোনগুলো থেকে প্রশ্ন আসবে না তা আমরা প্রথমে দেখে নিই। যে উপসর্গ থেকে সাধারণত প্রশ্ন আসে 5 ধরনের। কয় ধরনের প্রশ্ন আসে? উপসর্গ থেকে সাধারণত প্রশ্ন আসে 5 ধরনের। এই কি কি ধরনের প্রশ্ন আসে আসেন এগুলো একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কারণ প্রশ্ন আসতে পারে এরকম, উপসর্গ একটা দিবে, দিয়ে বলবে যে এটা কোন উপসর্গ। যেমন দেখেন আমি লিখতে পারি হচ্ছে প্র, বলবো যে প্র কোন উপসর্গ, এইভাবে প্রশ্ন আসতে পারে। আবার দেখেন এই যে প্র, এই প্র দিয়ে একটা শব্দ তৈরি করে দিতে পারে। কি হতে পারে? প্র দিয়ে শব্দ তৈরি হতে পারে যে প্রহার, তাই না? প্র দিয়ে শব্দ হচ্ছে প্রহার, বলতে পারে যে প্রহার শব্দের প্র, বলতে পারে প্রহার শব্দের প্র কোন উপসর্গ। এইভাবে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপরে দেখেন যদি 3 নম্বরের কথা বলি, একটা উপসর্গযুক্ত শব্দ দিল, ধরে নেন যে শব্দটা হচ্ছে রাম ছাগল। ওকে, এখন বলতে পারে যে রাম ছাগল এর রাম কোন অর্থে ব্যবহৃত হয়েছে বা কোন অর্থ প্রকাশ করে, কোন অর্থে ব্যবহৃত হয়, বুঝে নিন। ঠিক আছে, এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। আবার 4 নম্বর দেখেন, একটা শব্দ দিতে পারে, শব্দটা ধরে নেন যে সমভিব্যাহার। এর মধ্যে আপনাদের জন্য প্রশ্ন, এই যেখানে সমভিব্যাহার দেখছি, এই সমভিব্যাহার শব্দের অর্থ কি এটা আপনারা কমেন্ট করে জানাবেন। বলতে পারে যে সমভিব্যাহার শব্দে কয়টি উপসর্গ আছে? এইটাই প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে একটা বাক্য দিল, ধরেন ডট 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 বাক্য দিয়ে বলবো যে বাক্যে কয়টি উপসর্গ আছে। সাধারণত এই 5 ধরনেরই মানে পরীক্ষায় প্রশ্ন আসে, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসে না বললেই চলে। আর কিছু প্রশ্ন আসে একদম বেসিক থেকে, যেমন উপসর্গ কি, উপসর্গ আর অর্থ কি, এগুলো আসে। আমরা সবগুলোই দেখব, তার মানে আমাকে একটা একটা করে শেষ করতে হবে। আমরা প্রথমেই শিখবো যে উপসর্গগুলো কোনটা কোন উপসর্গ। অনেকগুলো তো উপসর্গ আছে, ওইটা শিখবো। পরে উপসর্গদের শব্দটা থাকলে আমরা 1 নাম্বার পারলে 2 নাম্বারটা ইজিলি পারবো। 3 নাম্বারটা আমাকে নিজে নিজে পড়তে হবে, এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর আপনার সেন্স অফ হিউমার কাজে লাগাতে হবে।
4 নাম্বারটা শিখতে হবে, আর 4 নাম্বারটা শিখলে 5 নাম্বারটাও হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা ধাপে ধাপে সব শুরু করি। ওকে, আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে সমভিব্যাহার শব্দের অর্থ কি। এখন পর্যন্ত কেউ কমেন্ট করতে পারেননি বা কেউ কমেন্ট করেননি, হয়তোবা অনেকে জানেন কিন্তু কমেন্ট করছেন না। কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি যে সমভিব্যাহার মানে হচ্ছে একই সাথে। আসেন আমরা উপসর্গের প্রথম বেসিক কিছু বিষয় শিখি। যেমন দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, উপসর্গ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, এটা পরীক্ষায় আসে কিন্তু, যে উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, উত্তর হবে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। এরপরে পরীক্ষায় আসে যে উপসর্গকে যদি আমরা ভাঙ্গি অথবা বিশ্লেষণ করি তাহলে কি পাই। দেখেন, উপসর্গকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা পাই উপ যোগ সৃজ যোগ অ। কি পাচ্ছি, আমরা যদি উপসর্গকে ভাঙ্গি বা বিশ্লেষণ করি তাহলে পাই উপযোগ সৃজ যোগ অ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে এখানে উপসর্গ আছে, এই উপসর্গটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ, তাই না? বা এক কথায় বলতে পারি যে কৃত প্রত্যয় সাধিত শব্দ, কারণ এখানে কৃত প্রত্যয় সাইনটা আছে। এটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতুমূল চিহ্ন বলতে পারি, ক্রিয়ামূল চিহ্ন। এবার দেখেন, আমরা এই যে এখানে উপসর্গ পেলাম, এই উপসর্গের কিন্তু অর্থ আছে। উপসর্গে আমরা দুই ধরনের অর্থ পাই। কয় ধরনের অর্থ পাই আমরা উপসর্গের? আমরা উপসর্গের দুই ধরনের অর্থ পাই। আসেন একটু দেখি যে উপসর্গ থেকে কি কি অর্থ পেয়ে থাকি। এই যেখানে উপসর্গ থেকে আমরা দুই ধরনের অর্থ পাই, আমি এ পাশে লিখলাম আভিধানিক অর্থ, আর এই পাশে লিখলাম ব্যবহারিক অর্থ। ঠিক আছে, তাহলে উপসর্গ থেকে কয় ধরনের অর্থ পাচ্ছি? দুই ধরনের। একটা হচ্ছে আবিধানিক অর্থ, আর একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আসেন প্রথমে ব্যবহারিক অর্থটা শিখি, কারণ কি আমরা ব্যবহার মানে একটা শব্দের অর্থটা কোন অর্থে ব্যবহার করি সেটা হচ্ছে ব্যবহারিক অর্থ। এই যে উপসর্গ, এই উপসর্গের ব্যবহারিক অর্থ হচ্ছে রোগের লক্ষণ। ব্যবহারিক অর্থ হচ্ছে রোগের লক্ষণ। কেন রোগের লক্ষণ? দেখেন, আপনি যদি সরকারি কোনো হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থ্য সেবামূলক যেসব প্রতিষ্ঠান আছে যারা স্বাস্থ্য সেবা দিয়ে রাখে, এরকম যে কোনো জায়গায় গেলে আপনি দেখবেন খুব সুন্দর করে লেখা থাকে যে ডায়রিয়া রোগের উপসর্গ, কুষ্ঠ রোগের উপসর্গ, এইডস রোগের উপসর্গ, এরকম বিভিন্ন রোগের উপসর্গ লেখা থাকে। অথবা এখন যে করোনা প্যান্ডেমিক চলছে বা অতিমারি চলছে, এখানেও কিন্তু আমার বিভিন্ন জায়গায় লেখা থাকে যে করোনা রোগের উপসর্গ। এই যে এখানে উপসর্গ বলা হচ্ছে, এই উপসর্গ অর্থ কি? এই উপসর্গ অর্থই হচ্ছে রোগের লক্ষণ। ওকে, তার মানে আমরা একটা অর্থ শিখলাম। উপসর্গের আরো একটা অর্থ আছে। উপসর্গের আরো একটা অর্থ আছে। এখানে স্বর্গ মানে কি? আমরা কি জানি যে স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে অধ্যায়। স্বর্গ মানে কি? অধ্যায়। আরো ভালো করে বোঝাই দিচ্ছি, দেখেন, যদি আপনি নাটক পড়েন, ধরেন বই আকারে নাটকগুলো পড়েন, ওখানে নাটকে কি থাকে? যে অধ্যায় ভিত্তিক যে ভাগ থাকে, সেখানে নাটকের বলা হয় যে অঙ্ক থাকে, যে প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক। ঠিক কবিতার ক্ষেত্রে যেগুলো মহাকাব্য, সেগুলো কিন্তু এরকম স্বর্গে ভাগ করা থাকে। কিসে ভাগ করা থাকে? স্বর্গে। মানে কি প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ, মানে কি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। এই স্বর্গের আগে উপ, এটা একটা উপসর্গ বসে, এটা হয়ে গেছে যে আগের অধ্যায়। উপসর্গ মানে বোঝাচ্ছে যে আগের অধ্যায়। আশা করছি বুঝতে পেরেছেন। একটু যারা আমাকে দেখছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে এই যে বেসিক কিছু কথাবার্তা বললাম, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, যে উপসর্গ কি, উপসর্গের অর্থ কি, উপসর্গের কি কি পাই, এটা একটু জানাবেন। এটুকু কি ক্লিয়ার আপনারা? একটু জানাবেন প্লিজ। ওকে, ডক্টর মোহাম্মদ নবী মাহমুদ, হ্যাঁ বুঝতে পেরেছেন, গুড, থ্যাংক ইউ।
একটু আমার সঙ্গে কমিউনিকেশন করবেন, ঠিক আছে? কমিউনিকেট করলে বুঝতে পারি যে হ্যাঁ ঠিকঠাক আছি। যদিও ক্লাসগুলো অনলাইনে কাউকে দেখা যায় না, কে কোথা থেকে ক্লাস করছেন, কিভাবে ক্লাস করছেন। আর একাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বকবক করতে হয়। এটা ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল কাজ। তবে আমাদের অবশ্যই এই কাজগুলো করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। তারপরেও যখন দেখব যে হ্যাঁ, যে আপনি আমার কথা শুনছেন বা আমার সঙ্গে রেসপন্স করছেন, তখন মনে হবে ওকে ঠিক আছে, আমার সামনে আপনারাই আছেন, যেভাবেই হোক। ওকে, আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন, এইটুকুর মধ্যে সমস্যা নেই। এবার আসেন আমরা উপসর্গের সংজ্ঞা শিখব এবং উপসর্গের সংজ্ঞাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই উপসর্গের সংজ্ঞা থেকে ৩ ধরনের প্রশ্ন হয়েছিল বিভিন্ন পরীক্ষায়। এই ৩ ধরনের থেকে বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা সংজ্ঞাটাকে এমনভাবে শিখব যেন এমসিকিউও পাস করে যায় এবং এমসিকিউটাও হয়ে যায়, সংজ্ঞাটাও হয়ে যায়। আমরা যেহেতু ৩ ধরনের প্রশ্ন হতে পারে বা হয়, তাহলে আমরা এই উপসর্গের সংজ্ঞাটাকে ৩টা পয়েন্টে শিখবো, ঠিক আছে? তাহলে আপনি খাতায় লিখুন সংজ্ঞা। যারা ক্লাসগুলো করছেন অবশ্যই আমি আশা করছি যে আপনি খাতা কলম নিয়ে বসে ক্লাসগুলো করছেন, কারণ আপনাকে লিখতে হবে। ওকে, সংজ্ঞাটাকে দেন, আমি বলেছিলাম ৩টা পয়েন্টে শিখবো। উপসর্গগুলো কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে উপসর্গ কি? দেখেন, উপসর্গগুলো হচ্ছে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ। তো পরীক্ষায় কিন্তু এমসিকিউ আকারে এই প্রশ্নটা আসে যে উপসর্গগুলো কেমন শব্দ বা উপসর্গগুলো কি? তখন উত্তর হবে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ। এরপর দেখেন ২ নম্বর হচ্ছে উপসর্গ কোথায় বসে? এর উত্তর হচ্ছে স্বাধীন শব্দের পূর্বে বসে। স্বাধীন শব্দের পূর্বে বসে, ঠিক আছে? তার মানে এখানে উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ স্বাধীন শব্দের পূর্বে বসে। এরপর ৩ নম্বর কি? উপসর্গ কি করে? এই যে স্বাধীন শব্দের পূর্বে বসবে, পূর্বে বসে স্বাধীন শব্দের অর্থ পরিবর্তন করে। স্বাধীন শব্দের অর্থে না লেগে অর্থ পরিবর্তন করে, একবারে হয়ে গেল। অর্থ পরিবর্তন করে। তাহলে দেখেন এই যে ৩টা পয়েন্ট দেখলাম, এই ৩টা পয়েন্টই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষা প্রশ্ন এখান থেকে কিন্তু আসে যে উপসর্গগুলো কি, অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ কোথায় বসে, স্বাধীন শব্দের পূর্বে বসে, স্বাধীন শব্দের পূর্বে বসে কি করে, অর্থ পরিবর্তন করে। আমরা এখান থেকে যদি এটাকে সংজ্ঞা আকারে রিলেট করে নেই, তাহলে হচ্ছে যে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশগুলো, আমি আবার বলছি, যে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশগুলো স্বাধীন শব্দের পূর্বে বসে অর্থ পরিবর্তন করে, আমরা তাকে বলছি কি, তাকেই বলছি উপসর্গ। আশা করছি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এই হলো সংজ্ঞা। এই সংজ্ঞা থেকে কিন্তু ভালো এমসিকিউ আসে, মাথায় রাখবেন। এবার আসেন আমরা প্রকারভেদ শিখব। আমরা জানি যে উপসর্গ হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, এরপর হচ্ছে তৎসম উপসর্গ, থার্ড ওয়ান হচ্ছে বিদেশি উপসর্গ। ওকে, তাহলে উপসর্গ কত প্রকার? উত্তর হবে উপসর্গ প্রধানত ৩ প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম উপসর্গ এবং আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। এবার এটাও শিখে ফেলি যে বাংলা উপসর্গ আছে ২১টি, তৎসম আছে ২০টি, আর বিদেশি আমরা আপাতত ৪ ধরনের পেয়েছি। তার মানে ৪ ধরনের মধ্যে আরো কিছু উপসর্গ আছে, ওটা আমরা শেষের দিকে শিখব। তাহলে বাংলা উপসর্গ আছে কতটি? ২১টি। এটাও কিন্তু পরীক্ষায় বেশ প্রশ্ন হয় যে বাংলা উপসর্গ কতটি। বিশেষ করে প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে এরকম প্রশ্ন বেশি হয়। আবার প্রশ্ন আসতে পারে যে তৎসম উপসর্গ কয়টি? উত্তর হবে ২০টি, আর বাংলা আছে ২১টি। এই যে ২১টি আছে এখান থেকে কিন্তু ডিরেক্ট উপসর্গ থেকে প্রশ্ন এসে বলে যে এটা কোন উপসর্গ। তার মানে আমাদের এই উপসর্গগুলো মুখস্থ রাখা উচিত। আপনাদের কি কারো মুখস্থ আছে বাংলা বা তৎসম উপসর্গ? আমি বাংলা উপসর্গগুলো সর্বোচ্চ ৫ সেকেন্ডে বলতে পারি। যদি আমি দ্রুত বলি দেখেন এরকম হয়ে যাবে যে অ ঘ জ ন আ রা না বি ত ন ক ৎ ক নিপাতি বিভার আমসা শস্য হা। মানে দ্রুত বললে এরকমই হয়ে যায় যে বোঝা যাবে না, কিন্তু সবগুলোই বলে ফেলি। তো আসলে আপনাকেও যে আমার মতো খুব দ্রুত বলা শিখতে হবে বিষয়টা এমন না।
আপনার অন্তত এগুলো এমন ভাবে জানা দরকার যেন পরীক্ষায় প্রশ্ন আসলে দেখেই বোঝা যায়, হ্যাঁ এটা হচ্ছে বাংলা উপসর্গের প্রশ্ন, এটা হচ্ছে তৎসম উপসর্গের প্রশ্ন, আর আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গের প্রশ্ন। এটা জানার জন্য কি করতে হবে? এটা জানার জন্য আমাকে মুখস্থ করতে হবে। তো মুখস্থটা কিভাবে করব, আমি কিভাবে করেছি, একদম সিরিয়ালে মুখস্থ করেছি। এটা আবার অনেকে আছেন এটাকে গল্প আকারে মুখস্থ করেন, এরকম যে অজ পাড়াগে অঘারাম, এরকম একটা গল্প আছে, এই গল্প দিয়ে, এই অঘারামের গল্প দিয়েই পড়ানো হয়। তো আমি গল্প দিয়ে যাচ্ছি না, ডিরেক্ট এই উপসর্গগুলো আমরা সিরিয়ালে লিখবো, এরপরে মুখস্থ করব। কিভাবে মুখস্থ করব আসেন, প্র্যাকটিস করলে সর্বোচ্চ 2 মিনিট লাগে। আমি বলছি সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিটে সব কয়েকটাই মুখস্থ হয়ে যায়। আসেন আগে কিভাবে লিখবো, আমি ঠিক যেভাবে লিখে দিচ্ছি আপনিও খাতায় ঠিক সেভাবে তুলুন। অ, অঘা, অজ, অনা। অ, অঘা, অজ, অনা। এর নিচে লিখবেন যে আ, আর, আন, আব। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব। ওকে, এরপর লিখবেন ইতি, উনা, কদ, কু। এর নিচে লিখবেন যে নি, পাতি, বি, ভর। সবার নিচের লাইনে লিখবেন যে রাম, সা, সু, স, হা। ওকে, ঠিক এইভাবে লিখে ফেলুন, ঝটপট লিখে ফেলুন। তাহলে মুখস্থ করা খুব সহজ। মুখস্থ করার জন্য যে পদ্ধতিটা ফলো করতে পারেন তা হচ্ছে উপর থেকে একটা একটা লাইন মুখস্থ করুন। প্রথমে এই লাইন মুখস্থ করবেন, এই লাইনে মুখস্থ হলে এটার সঙ্গে এটা মুখস্থ করতে হবে। এরপরে এই দুটো মুখস্থ করার পরে এই 3 লাইন আসতে হবে, তখন উপর লাইনে রিভিশন করে এই লাইন মুখস্থ করতে হবে। তারপরে এটা যখন মুখস্থ হয়ে যাবে তখন এই দুটার সঙ্গে এটা মিলিয়ে নিয়ে পড়তে হবে, ঠিক একইভাবে এটার সঙ্গে মিলিয়ে এটা পড়তে হবে, দেখবে যে মুখস্থ হয়ে যাবে। প্রথম কি করবেন দেখেন, প্রথমে বলবেন যে অ, অঘা, অজ, অনা, অ, অঘা, অজ, অনা, অ, অঘা, অজ, অনা, অ, অঘা, অজ, অনা। ফার্স্ট লাইন মুখস্থ হয়ে যাবে। এরপর আপনি দ্বিতীয় লাইনে আসবেন, তখন পড়বেন কি অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব। আবার অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব। দেখবেন যে আপনার এই 2 লাইন মুখস্থ হয়ে যাবে। তখন হয়তো একটু ছোট বিরতি নিতে পারেন, এটাকে একা একা পড়তে পারেন, ইতি উনা কতকু, ইতি উনা কতকু, ইতি উনা কতকু। যখন এর মুখস্থ হয়ে যাবে তখন এটার সঙ্গে এটা মিলিয়ে পড়বেন যে নি পাতি বি ভর, ইতি উনা কতকু, নি পাতি বি ভর, ইতি উনা কতকু, নি পাতি বি ভর। যখন এই 2 লাইন হয়ে যাবে তখন আগের লাইনের সঙ্গে আবার মিলিয়ে পড়বেন যে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি উনা কতকু, নি পাতি বি ভর। যখন দেখবেন যে এই 4 লাইন মুখস্থ হয়ে গেছে আপনার, তখন পরেরটা মুখস্থ করা সহজ। পরে কি আছে, রাম আসছে, এরপরে স দিয়ে 3টা আছে, স আছে, সা আছে, সু আছে, তাই না? তাহলে কি রাম, সা, সু, স। আর যখন সবগুলো হয়ে যাবে তখন হা হা করে হেসে দিবেন, ব্যাস হয়ে গেল। এই যে 20টা আছে এই 20টাকে আমরা বলছি বাংলা উপসর্গ। আর যদি সিরিয়ালে বলি এরকম যে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনা, কতকু, নি পাতি বি ভর, রাম, সা, সু, স, হা। এই হলো বাংলার জন্য 21টা উপসর্গ। আশা করছি আপনাদের মুখস্থ হয়ে গেছে এবং এটা দয়া করে মুখস্থ রাখবেন, এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে আমি আরেকবার বলে বলে মুখস্থ করে দিচ্ছি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনা, কত, কু, নি, পাতি, বি, ভর, রাম, সা, সু, স, হা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। তার মানে বাংলা উপসর্গ গেল। এরপরে আমরা মুখস্থ করব তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ আছে 21টি। কয়টি আছে? সরি, তৎসম উপসর্গ 20টি, বাংলাতে 21টি। তার মানে তৎসম আছে একটা কম। যেহেতু একটা কম তার মানে মুখস্থ করাটাও আর একটু সহজ হয়ে গেল। বিষয়টা কি তাই? না। এখানে একটা কম আছে মানে এমন না যে মুখস্থ করা সহজ। এখানে শব্দগুলো মানে উপসর্গ যে আছে এগুলো একটু মানে অন্যরকম। মুখস্থ করা টাফ হয়ে যায়। তবে কোনো সমস্যা নেই। আপনাদের জন্য আরেকটা বুদ্ধি আছে। যেই বুদ্ধিটা আমি আমার অ্যাডমিশন টেস্টের টাইমে কাজে লাগিয়েছিলাম, ওইটা চাইলে আপনারা ফলো করতে পারেন। সেটা কি, আমি দেখেছিলাম যে আমার এই বিদেশি উপসর্গটাও খুব সহজে মুখস্থ হয়ে গিয়েছিল, বাংলাটাও মুখস্থ হয়ে গেছিল। তখন আমি তৎসম উপসর্গ মুখস্থ করি নাই।
কারণ আমি জানি যে উপসর্গ হচ্ছে 3 প্রকার। আমি যদি যে কোনো 2 প্রকার শিখি, এই 2 প্রকারের বাইরে যা আসবে সেটা হচ্ছে আমার এই তৎসমের মধ্যে আসবে। তো জাস্ট তারপরেও কিছুবার পড়েছিলাম, কিন্তু পড়ে দেখলাম যে আমার তৎসম উপসর্গগুলো মনে থাকে না বা মুখস্থ হয় না। তখন আমি একদম বাংলাটাকে খুব ঠোঁটস্থ করে রাখলাম, এরপরে বিদেশিগুলো মুখস্থ করলাম। এর বাইরে যে উপসর্গই আসে আমি চোখ বন্ধ করে দাগাইতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে তৎসম উপসর্গ, কারণ কি আমার মুখস্থের মধ্যে নাই। সহজ হিসাব। তবে আমরা শিখবো এবং যতটুকু পারা যায় মাথায় রাখার চেষ্টা করব। আসেন তৎসম উপসর্গগুলো কি কি দেখেন। যদি বলি এরকম যে আমি একবার বলে দিচ্ছি, এরপরে লিখবো, তারপর আবার মুখস্থ করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে তৎসমগুলো হচ্ছে এরকম যে প্র, পরা, অপসমনি। আবার বলছি, প্র, পরা, অপসমনি, অনু, অব, নির, দুর্বি, অধিসু, উৎপরিপ্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এই যে সব মানে শব্দগুলো বললাম বা শব্দাংশই বলেন যা বললাম, এগুলি হচ্ছে আমাদের তৎসম উপসর্গ। আসেন আগের মতো করে লিখি, তাহলে কাজে দিবে। লিখবেন যে প্র, পরা, অপ, সমনি। প্র, পরা, অপসমনি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি। অধিসু, উৎপরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। ওকে, তার মানে এই যে আমরা 5টা করে লিখলাম 4টা লাইনে, এখানে কয়টা পেয়েছি? 20টা পেয়েছি। একটু ঝটপট লিখে নেবেন। আর মুখস্থ করব কিভাবে? ঠিক একই রকম করে আগেরটার মতো করে মুখস্থ করব। ঠিক আগে যেভাবে মুখস্থ করেছিলাম সেম নিয়মে মুখস্থ করব। কিভাবে? যে প্র, পরা, অপসমনি, অনু, অব, নির্দুর্বি, অধিসু, উৎপরিপ্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এর মধ্যে বলেছেন যে আফজা ফেরদৌস তমা আপু, আপনি বলেছেন যে হ্যাঁ আপনার মুখস্থ আছে। ডক্টর মাহমুদ নবী, আপনি বলেছেন হ্যাঁ, নো ওয়ে উইদাউট ডিরেক্ট মেমোরাইজ। ডিরেক্ট মেমোরাইজ করা ভালো, আর এটা মুখস্থ করা আহামরি কঠিন কিছু না, এভাবে চেষ্টা করে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কি কি পেলাম? যে প্র, পরা, অপসমনি, অনু, অব, নির্দুর্বি, অধিসু, উৎপরিপ্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এখন দেখেন আপনার মনের মধ্যে একটা খটকা লেগে থাকতে পারে। খটকাটা কি? এখানে খটকা হচ্ছে যে কিছুক্ষণ আগে বাংলাতে আমরা পড়লাম নি পড়লাম, এখানেও পড়লাম বি পড়লাম, এখানেও পড়লাম আ পড়লাম, এবং এখানে আছে সু। তাহলে এক কথায় বলতে পারে কি, এখানে কি কি আছে? আ আছে, সু আছে, বি আছে এবং নি আছে। অর্থাৎ আশু বিনি একসঙ্গে আছে। এই 4টা তো বাংলাতেও দেখলাম, এই 4টা আবার ইংরেজিতেও আছে। সরি, ইংরেজি না, এই 4টা তৎসমেও আছে। তাহলে আমি কিভাবে বুঝবো যেটা বাংলা প্রশ্ন তৎসম উপসর্গ? তবে আপনাদের জন্য মানে মেইন বিষয় হচ্ছে, পরীক্ষায় কিন্তু কখনোই প্রশ্ন আসবে না আ কোন উপসর্গ, পরীক্ষায় প্রশ্ন আসে না বি কোন উপসর্গ, পরীক্ষায় প্রশ্ন আসে সু কোন উপসর্গ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কিভাবে? পরীক্ষায় প্রশ্ন আসে এই আশু বিনি দিয়ে একটা শব্দ দিয়ে প্রশ্ন আসে। শব্দ দিয়ে বলে এই শব্দের আ কোন উপসর্গ? দিতে পারে কি আকালের আ কোন উপসর্গ? দিতে পারে আপদের আ কোন উপসর্গ? মানে এইভাবে প্রশ্নগুলো দিবে। ঠিক একইভাবে বি দিতে পারে যে আ বিভুয়ের বি কোন উপসর্গ? দিতে পারে যে বিপদের বি কোন উপসর্গ? এরকম প্রশ্ন দিতে পারে। এখন এরকম যদি প্রশ্ন দেয়, তাহলে কিভাবে উত্তর করব? ওখান থেকে উত্তর করব কিভাবে? তখন দেখেন, সাধারণত আমরা ধরে নিই, সাধারণত একবারে যে এটা 100% সত্য তা না। সাধারণত এই যে উপসর্গগুলো যে শব্দটার সঙ্গে যুক্ত থাকে, স্বাধীন শব্দের সঙ্গে, ওই স্বাধীন শব্দটা যদি বাংলা হয় তাহলে উপসর্গটাও বাংলা, আর স্বাধীন শব্দটা যদি তৎসম হয় তাহলে উপসর্গটা কি বলতো? তৎসম বা সংস্কৃত। ওকে? এখন প্রশ্ন হতে পারে যে আমি তো জানিই না কোনগুলো বাংলা আর কোনগুলো তৎসম। এটা নিয়ে প্রশ্ন হতে পারে। প্রশ্নর উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা আর আর তৎসম শব্দ চেনার জন্য বেশ কিছু রুলস দিয়েছেন। তাহলে আপনাকে তৎসম শব্দ মনে রাখার জন্য উনি প্রায় 21 থেকে 25 টি রুলস দিয়েছেন। এই 25 টা রুলস মুখস্থ করতে হবে। যা একটু বিরক্তিকর এবং টাফ। একবারে টাফ না, মোটামুটি টাফ। তবে আমি আপনাদের জন্য একটা সহজ টেকনিক দিব, তা হচ্ছে দেখেন আমরা যেকোনো একটা মুখস্থ করব। আশুবিনি দিয়ে হয় বাংলা মুখস্থ করব, নইলে তৎসম মুখস্থ করব। বাংলা কোনগুলো মুখস্থ করব? এই
মানে পুরনো যে নবম দশম শ্রেণীর যে বইটা ছিল ওই বইয়ের মধ্যে যে বাংলা উপসর্গ দেওয়া আছে আশুবিনীর, আমরা সেগুলো মুখস্থ করব। আর এর বাইরে আসলে আমরা ধরে নেব তৎসম, কারণ কি পরীক্ষার প্রশ্ন ওইটুকু জায়গা থেকেই আসে। তো ওইগুলো মুখস্থ রাখার জন্য আমরা টেকনিক্যালি শিখবো কিভাবে শেখা যায়। চলেন তাহলে আমরা শুরু করে দেই। আমরা বাংলা উপসর্গগুলো শিখবো কোনগুলোর, এই যে আশুবিনী প্রবলেমের যে সব মানে প্রবলেমগুলো আছে এগুলো মিটাবো। আমরা চাইলে এটাকে বলতে পারি যে আশুবিনী সমস্যা, কারণ এই আ বাংলাতে আছে তৎসমও আছে। এখন আমরা আ দিয়ে বাংলা শব্দগুলো শিখবো, ঠিক সু দিয়ে বাংলাগুলো শিখবো এবং নি দিয়েও বাংলাগুলো শিখে ফেলবো। আমরা প্রথমেই যা শিখবো তা হচ্ছে সু উপসর্গ দিয়ে বাংলা উপসর্গ। আমরা প্রথমে শিখবো যে সু দিয়ে বাংলা শব্দ, অর্থাৎ সু দিয়ে এপাশে লিখলাম যে বাংলা উপসর্গ, মানে আপনারা বুঝে নিবেন। লিখবেন হচ্ছে সু দিয়ে বাংলা উপসর্গ। ওকে, আসলে একটা ছোট গল্প বলে নি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আমাদের এবছর ধরেন পূর্বের কোনো স্টুডেন্টের কথা বলছি, আপনাদের জন্য না, আপনারা না, সেটা ধরেন একটা স্টুডেন্ট আছে ক্লাসে, তার নাম হচ্ছে সুমন। এই সুমন দেখতে বেশ হ্যান্ডসাম, খুব স্মার্ট, প্লাস খুব ভালো পড়াশোনা জানে, বলতে পারে যে একদম কথায় মেধাবী। আর এই ক্লাসে আরেকটা স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে সুমনা। সুমনাও বেশ ভালো, দেখতে সুন্দর, সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও ধরে নেন যে এখানে সুমনের চেয়ে সুমনা বেশি সুন্দরী, কিন্তু আলটিমেট সুমনের প্রতি ক্রাশ খেয়ে যায় সুমনা। ঠিক আছে, অর্থাৎ সুমনের প্রতি ক্রাশ কে খেয়েছে, সুমনা ক্রাশ খেয়েছে। এখন এই সুমনের প্রতি ক্রাশ খাওয়ার ফলে যে ধরনের গল্পের উদ্রেক হবে, আমরা ওই গল্পের মাধ্যমে এই বাংলা উপসর্গগুলো শিখব। দেখেন আমি চাইলেই কিন্তু বাংলা উপসর্গ দিয়ে যে শব্দগুলো আছে সিরিয়ালে লিখে দিতে পারি, কিন্তু লিখে দিলে মনে থাকবে না। যখন দেখবেন যে কোনো বিষয় একটু গল্প আঙ্গিকে বা একটু টেকনিক্যালি শেখানো হয়, তা আমাদের মাথায় বেশি ধরে থাকে। আর গল্পগুলো জাস্ট নিছক বিনোদনের জন্য, এগুলো মানে একদম সিরিয়াস কিছু না। ঠিক আছে, আসেন গল্পটা একবার আমি বলে দিচ্ছি, এরপর আমি লিখে দেবো, এরপর আপনি খাতায় লিখবেন, মুখস্থ করবেন। গল্প হচ্ছে এরকম যে সুমনা সুমনের প্রতি সুনজর দেয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ ছেড়ে সুনামের আশা করলো। বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আসেন আমি লিখে দিচ্ছি, আপনি লিখে ফেলুন। লিখবেন যে সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। একটু ঝটপট লিখে নেবেন। দেখেন আমি আবার বলছি যে সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ ছেড়ে সুনামের আশা করলো। লিখে নেন, আমি আবার বলছি যে সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ ছেড়ে সুনামের আশা করলো। এখন এখান থেকে প্রশ্ন হচ্ছে কোনগুলো বাংলা উপসর্গ। দেখেন সুমন এবং সুমনা বাদে, ধরেন সুমন এবং সুমনা বাদে এই দুটো ছাড়া যতগুলো দন্তস্বয় রস্যৌকার আছে সবগুলোই বাংলা উপসর্গ। যেমন দেখেন আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এই যে সুনজর বাংলা উপসর্গ, সুখবর বাংলা উপসর্গ, এরপর আছে হচ্ছে সুদিন বাংলা উপসর্গ, সুকাজ বাংলা উপসর্গ। ঠিক আছে, তাহলে আপনাকে যে প্রশ্ন করা হয় যে সুকাজের সু কোন উপসর্গ, উত্তর হবে বাংলা। ঠিক একইভাবে সুদিনের সু কোন উপসর্গ, উত্তর হবে বাংলা। ঠিক সুখবরের সু কোন উপসর্গ, বাংলা। কিন্তু আপনাকে যদি বলি যে সুপ্রভাতের সু কোন উপসর্গ, দেখেন তো সুপ্রভাত কি এই গল্পের মধ্যে আছে? অথবা যদি যে সুনিপুণের সু কোন উপসর্গ,
দেখেন এটার মধ্যে নাই, যেহেতু নাই আমরা ধরে নেব এটা হচ্ছে তৎসম উপসর্গ, আর এগুলো হচ্ছে তৎসম উপসর্গের মধ্যেই পড়বে। ঠিক আছে, একটু আমাকে বলবেন যে আমি যা বোঝাতে চেয়েছি এটা কি আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন? যারা দেখছেন একটু জানাবেন যে বুঝতে পেরেছেন কি না। ওকে, ঠিক আছে, তার মানে বুঝতে পেরেছেন। এরপর আমরা সুয়ের পরিবর্তে না, সুতে শিখে ফেলাম। এখন আমরা পরবর্তী যা আছে তা শিখবো হচ্ছে নি দিয়ে শিখবো। আমরা শিখবো হচ্ছে নি দিয়ে বাংলা উপসর্গ। ওকে, ঠিক নি দিয়ে একটা গল্প আছে, আমি গল্পটাকে বলে নেই, এরপর লিখে দেবো, এরপর মুখস্থ করবেন। নি দেওয়া গল্প হচ্ছে এরকম যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। আমি আবার বলছি, দেখেন এখানে ব্যক্তি নেওয়া হচ্ছে, সে ব্যক্তির নাম হচ্ছে নিদয়। এই ব্যক্তিটা কেমন ব্যক্তি? নীলাজ ব্যক্তি। গল্পটা হচ্ছে এরকম যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। আসেন লিখে ফেলি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও লেখেন যে নিদয় নামের নীলাজ লোকটি নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। দেখেন যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। হ্যাঁ, বোর্ড দেখা যায়, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে নি দিয়ে বাংলা উপসর্গ। তার মধ্যে এখন আমরা সু দিয়েও শিখে ফেললাম, এখন আমরা নি দিয়েও শিখে ফেললাম। এখন বাকি আছে কয়টা? আর দুটা বাকি আছে, ওটাও শিখে ফেলবো। আগে এটা শেষ করে ফেলুন ছটপট। আশা করছি লেখা হয়ে গেছে। তারপর আমি আবার বলে দিচ্ছি যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। এগুলো হচ্ছে আমাদের বাংলা উপসর্গ। আর এখানে প্রশ্ন হতে পারে যে কোনগুলো বাংলা উপসর্গ? নি দিয়ে যতগুলো শব্দ আছে সবগুলি বাংলা উপসর্গ। এখানে নি দিয়ে যতগুলো শব্দ পেয়েছি সবগুলোই বাংলা উপসর্গ। এখন বাকি আছে দুইটা, একটা হচ্ছে আ এবং বি, এই দুটো আমরা একসঙ্গে শিখবো। কি আছে? আ এবং বি। এই আ এবং বি দিয়ে যে গল্পটা আছে ওটা আমরা একসঙ্গে শিখবো, একবারে শিখবো, তাহলে হয়ে যাবে। দেখেন এখানে একটা গল্প আছে, আমি বলে দিচ্ছি, এরপর আবার লিখবো, এরপর মুখস্থ করার চেষ্টা করবো। একেবারে শোনেন, আমার মতো করে তো একেবারে মুখস্থ হবে না, মুখস্থ একেবারে করার দরকার নেই। অন্তত গল্পটাকে 2 থেকে 3 বার পড়ে যাবেন, দেখবেন যে শব্দগুলো অন্তত মাথায় থাকবে। আর এই শব্দগুলো মাথায় থাকলে পরীক্ষায় আসলে অটোমেটিক পারা যাবে। ঠিক আছে, চেষ্টা করবো মুখস্থ করার। আর মুখস্থ যদি হইলে ভালো, আর যদি না হয় এখানে একদম মানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তখন জাস্ট দেখবেন যে মেইন শব্দগুলো কোনগুলো, ওই শব্দগুলোকে মনে রাখবেন। আর আমার বিশ্বাস যেভাবে গল্পগুলো দেওয়া আছে, এই শব্দগুলো যদি আপনি কোথাও কখনো দেখেন, দেখবেন যে দেখলেই পুরো গল্পের কথাই মনে পড়বে। তো তখন আপনার উত্তর করতে সুবিধা হবে। আসেন আমি গল্পটা বলে দিচ্ছি, এরকম দেখেন, এই গল্পটা একটু বড়, আগেগুলো যেমন ছোট ছিল, এখানে শুধু দুইটা পার্টে, মানে দুইটা একসঙ্গে করা আছে, অবশ্যই একটু বড়ই হবে। ওকে, লেটস স্টার্ট। একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া আচালা চাল দিয়ে
আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। হ্যাঁ, মনে হচ্ছে যে এটা অনেক একটা বড় মানে গল্প, কিন্তু আসলে অনেক বড় গল্প হলেও আপনি যে মুখস্থ করতে পারবেন না বিষয়টা এমন না, সহজ আছে। আমি যেহেতু মুখস্থ বলতে পারছি, আপনার একেবারে মুখস্থ না থাকলেও চলবে, শব্দগুলো মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি গল্পটা আরেকবার বলে দিচ্ছি, আপনাদের লিখতে সুবিধা হবে তখন। গল্পটা হচ্ছে এরকম যে একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া আচালা চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। ঠিক আছে, চলুন লেখা শুরু করি, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। লিখে ফেলেন ঝটপট, দেখি কত দ্রুত লিখতে পারেন। না হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যদি লিখতে কষ্ট হয়, আমি বোর্ড থেকে দূরে আছি, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে চলবে। যে গল্পটা হচ্ছে এরকম যে একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। হ্যাঁ হ্যাঁ, আকারা 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 অর্থ বোঝেন না, হয়তোবা নাও বুঝতে পারেন। আকারা মানে হচ্ছে যখন ধান ভানতে নিয়ে যাওয়া হবে, দেখবে যে যখন ধানটা ভানা হয়, মানে ধান বানা হয় যেটা বলে, বানার পর দেখবেন যে ধান আর যে তুষ যখন একসঙ্গে থাকে, অর্থাৎ ঝাড়া হবে না, মানে ফ্যানে এখনো ঝাড়া হবে না, ওই যে অবস্থাটাকে ওটাকে বলে হচ্ছে আকারা চাল। ঠিক আছে, আকারা চাল মানে কি, যে এখনো চালটাকে ঝাড়া হয়নি, অর্থাৎ ওর মধ্যে তুষ বা কি বলতে পারি আমরা, তুষই তো সাধারণত বলে, তাই না? হ্যাঁ, ওটা ঠিক লেগে আছে, ওটাকে বলতে হচ্ছে আকারা চাল। দেখেন মানে যে চালে খিচুড়ি বানাবে সেই চালটা কেমন হবে,
আকারা চাল হবে, আবার আছাকা মানে ছাকা হবে না, আধোয়া চালটা ধোয়াও হবে না, এরকম চাল দিয়ে খিচুড়ি বানানো হবে। তার মানে এখানে মনে রাখবেন এই গল্পে আ এবং বি দিয়ে, এই গল্পে আ এবং বি দিয়ে যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে বাংলা উপসর্গ। যেমন প্রশ্ন যদি আসে আধোয়ার আ কোন উপসর্গ, বাংলা, ঠিক আছে। আবার যদি প্রশ্ন আসে এরকম যে বিনামার বি কোন উপসর্গ, বাংলা, ঠিক একইভাবে বি পথের বি কোন উপসর্গ, বাংলা, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। আশা করছি বুঝতে পেরেছেন। চলো আমি একবার রিপিট করে দিচ্ছি, এরকম যে একদিন বিকেলে বিভই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপদ হাঁটা দিল। আকাঠা মানে বোঝেন? আকাঠা, আকাঠা মানে হচ্ছে নষ্ট কাঠ, মানে যে কাঠটা নষ্ট হয়ে গেছে। এই তো, তার মধ্যে দেখেন আমাদের আশুবিনীর প্রবলেম শেষ, সঙ্গে সঙ্গে এর এর পাশাপাশি আমাদের বাংলা উপসর্গ শেষ হয়ে গেছে, তৎসম শেষ হয়ে গেছে। এখন বাকি আছে বিদেশি উপসর্গ। আসেন আমরা বিদেশি উপসর্গ শিখে ফেলি। দেখেন বিদেশি উপসর্গ আমরা প্রথমত 4 ধরনের পাই। এর মানে এই না যে বিদেশি উপসর্গ 4 প্রকার। আমরা বিদেশি উপসর্গ পাই 4 ধরনের। ওকে? আবার বলছি যে 4 ধরনের পাই, 4 প্রকার না। এই 4 ধরনের মধ্যে কি কি পাচ্ছি দেখেন। আমরা প্রথমেই শিখব হচ্ছে ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ এখন পর্যন্ত 4টা পাওয়া গেছে যা বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। ওকে? এই 4টা মুখস্থ করব। একদম লিখবেন যে হেড, সাব, ফুল, হাফ। কি লিখবেন? ইংরেজি উপসর্গ 4টা। কয়টা আছে? 4টা। 4টা কি কি আছে? হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। ডক্টর মোহাম্মদ নবী আপনি বলেছেন যে মার্ক করে দেন। মার্ক করার তো কোনো প্রয়োজনই নেই। সবগুলোই ওখানে আ এবং বি তে যতগুলো শব্দ পেয়েছেন, আ এবং বি আছে প্রথমে, সবগুলি বাংলা উপসর্গ। ডিফারেন্ট ওয়ার্ডের মিনিং গুলো একটু বলেন। আপনাকে আর কোনটা ডিফারেন্ট মনে হলো? সবগুলো তো সহজ ছিল এরপরে। শুধু এই আকারাটা আর কি বললাম আকাঠা, এই দুটা আপনাকে ডিফারেন্ট মনে হতে পারে। আরেকটা আছে আলুনি। আলুনি মানে হচ্ছে আলুনি খিচুড়ি যদি বলা হয়, তার মানে যে খিচুড়ি আলু দিয়ে রান্না করা হবে তাকেই কি আলুনি খিচুড়ি বলে? না, এটা ভুল। অর্থাৎ আলুনি মানে হচ্ছে নুনের অভাব, মানে যে খিচুড়িতে নুন দেওয়া হবে না বা নুন কম থাকবে বা লবণ কম থাকবে তাকে বলি আমরা হচ্ছে আলুনি। সেটা আলুনি যে কোনো কিছু হতে পারে, আলুনি ভাত হতে পারে, আলুনি খিচুড়ি হতে পারে, আলুনি তরকারি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই তো, ওকে। তাহলে দেখেন বিদেশি উপসর্গ প্রায় 4 ধরনের। তার মধ্যে প্রথম শিখলাম ইংরেজি। ইংরেজি আছে 4টে। কি কি আছে? হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ। এরপরে আমরা শিখবো হচ্ছে হিন্দি বা উর্দু উপসর্গ। হিন্দি বা উর্দু পায় হচ্ছে এক ধরনের, তা হচ্ছে হর। একটাই পায়, হর। যেমন কি হর রোজ, হর হামেশা, হর কিসিম, একটা পাই। ওকে? এরপরে আমরা শিখবো হচ্ছে আরবি উপসর্গ। এই আরবি উপসর্গ আমরা স্কুল লেভেলে ভালো করে শিখে আসতাম। স্কুলের আগের বইগুলোতে আরবি উপসর্গ 4টা, তবে এখন আমরা 4টি শিখবো না, এখন আমরা আরো 2টা বাড়িয়ে শিখবো, কারণ আরো 2টি উপসর্গ পাওয়া গেছে যেগুলো আরবির মধ্যে। ওকে, একজন প্রশ্ন করে, স্যার এখনো ঢাকা থাকেন? ফারদিন ভাই, হ্যাঁ ভাই আমি ঢাকাতেই আছি সেই 2013 সাল থেকে। আশা করছি আরো কয়েক বছর থাকতে হতে পারে, আল্লাহ ভালো জানেন। চলেন আমরা শুরু করি। আরবি উপসর্গ আছে কয়টি? আরবি উপসর্গ আছে 6টি। কি কি? খুব ছোটবেলায় মুখস্থ করেছিলাম এভাবে যে আম, খাস, লা, গর। আমরা এই 4টা ভালো করে জানতাম যে আম, খাস, লা, গর হচ্ছে আরবি উপসর্গ। কি কি আছে? আম, খাস, লা, গর। আবার বলছি কি কি আছে? আম, খাস, লা, গর, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। এর পাশাপাশি আরো 2টো উপসর্গ যুক্ত করবেন। একটা হচ্ছে বাজে, আর একটা হচ্ছে খয়ের। কি কি? বাজে আর খয়ের। এই তো গেল হচ্ছে 6টা উপসর্গ। তাহলে আমরা বিদেশি উপসর্গ পেলাম, আপাতত 3টা শিখলাম, আর একটা আছে তা হচ্ছে ফার্সি। এই ফার্সি থেকে পরীক্ষা প্রশ্ন ভালো আসে, আর এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে লাপাত্তার লা আসে পরীক্ষায়, ঠিক আছে, খাস কামড়ার খাস আসে, আসে মোটামুটি। ইংরেজিগুলো তেমন আর আসে না, আর হিন্দি তো হর একটাই মনে থাকে। এরপর আসেন ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ এখন পর্যন্ত পাওয়া গেছে 10টি। তাহলে যদি প্রশ্ন আসে কোনোভাবে যে ফার্সি উপসর্গ কতটি, উত্তর হবে
10টি। আছাকা মানে হচ্ছে যা ছাকা হয়নি, ছাকা হয়নি এমন জিনিস, তাকে বলছে আছাকা। এবার আসেন আমরা শিখবো হচ্ছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ শেখার জন্য ছোট একটা গল্প নিয়ে ফেলি আমরা। ধরেন একজন ব্যক্তির নাম হচ্ছে নিমফিবেদর। এই ব্যক্তি ধরেন কাউকে উজুর বদনা ভরানোর কাজে নিয়োজিত করেছে। ওকে, এখন বলেছেন যে কোনো একটা বদনাতে পানি কম দিতে বা কোথাও বেশি দিতে। তো যেহেতু উনি দায়িত্ব দিয়েছেন বদনার পানি ভরানোর জন্য, তো যিনি বদনার পানি ভরাবেন তিনি নিমফিবেদরকে জিজ্ঞেস করছেন যে নিমফিবেদর কার বদনা কম ভরবো। দেখেন এটাই হচ্ছে গল্প। এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে টেকনিক। আমরা এই টেকনিকের মাধ্যমে ফার্সি শব্দগুলো মানে উপসর্গগুলো একবারে শিখবো। দেখেন বলছিলাম কি যে নিমফিবেদর নিমফিবেদর কার বদনা কম বলবো। ভরবো না লেখে বলবো লিখবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন এখানে উপসর্গ আছে কয়টি? 10টি। কি কি উপসর্গ আছে দেখেন, একটা হচ্ছে নিম, একটা হচ্ছে ফি, একটা হচ্ছে বে, একটা হচ্ছে দর। তার মানে এখানেই পেয়েছে 4টা। তাহলে নামটা দেখেন মনে রাখবেন যে নিমফি বেদর, নামটা কি? নিমফি বেদর। এবং সবগুলো নিমতে হচ্ছে নিমরাজি হতে পারে, ফিতে হচ্ছে ফিরোজ, বেতে হচ্ছে বেকলম, দরতে হচ্ছে কি দরদাম, এটসেট্রা। ঠিক একইভাবে কি কার, এই কারও কিন্তু একটা উপসর্গ। ঠিক আছে, যেমন কি কারখানা। এরপর আসেন দেখেন বদনাতে দুটো উপসর্গ, একটা হচ্ছে বদ, একটা হচ্ছে না। তাহলে এখানে উপসর্গ আছে কয়টা? দুইটা। একটা কি বলতো, একটা হচ্ছে বদ, একটা হচ্ছে না। হ্যাঁ, ক্ষয়ের, ক্ষয়ের খা তুষমৎকারী, সেই ক্ষয়ের খায়ের ক্ষয়ের। এরপর হচ্ছে কোম, এরপর হচ্ছে বর, এরপর হচ্ছে ব। এই যে 10টা উপসর্গ, আগে দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা। আগে বলেন যে এই যেখানে 10টা উপসর্গ লিখে দিয়েছি এটা বুঝতে পেরেছেন কি না। ওকে, ক্ষয়ের অর্থ যদি পিওর অর্থ জানতে চান তাহলে এটার পিওর অর্থ আরেক রকম। আর ক্ষয়ের খামার আমরা তো চমৎকারে বুঝি। সাধারণত ক্ষয়ের মানে হচ্ছে বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশ ও চীনে জাত মাঝারি আকৃতির শীর্ষ গোত্রীয় কাঁটাওয়ালা পত্রমোচী উদ্ভিদ বা তা থেকে আহত লালচে কালো ট্যানিন সমৃদ্ধ কষাই নির্যাস। ওকে, ঠিক আছে। তার মানে এই যে দেখেন আমরা মোটামুটি বিদেশি উপসর্গ শিখে ফেললাম। এখন দেখেন আপনার উপসর্গ থেকে যদি কোনো প্রশ্ন আসে যে কোনটা কোন উপসর্গ, এইটা নিয়ে আর কোনো সমস্যা হবার কথা না। এরপরে যেটা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়বেন, পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তা হচ্ছে উপসর্গের অর্থ। এখান থেকে প্রচুর অর্থ মানে অর্থের থেকে প্রশ্ন আসে। এটা কিন্তু আমাদের পড়ানোর তেমন কিছু থাকে না, এটা নিজে বাসায় দেখে দেখে পড়তে হয়। যেমন দেখেন সাধারণত যদি বলি এরকম যে একটা শব্দ আছে হচ্ছে বেল। দেখেন বেল কি সাধারণ শব্দ, স্বাধীন শব্দ। এরাকে আমি একটা উপসর্গ যুক্ত করলাম কদ, তাহলে তাই কি হলো কদ বেল। তখন কিন্তু এই বেলের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে কদ বেল হয়ে গেছে। এখন দেখেন এই কদ বেল দ্বারা এই কদ উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সাধারণত বেল দেখতে মসৃণ থাকে, কিন্তু কদ বেল দেখেন যে উপরের পাটটা খসখসে থাকে। তো এই কদটা হচ্ছে কদাকার অর্থে ব্যবহৃত হয়ে যায়। ঠিক আছে, আবার দেখেন প্রশ্ন দিয়েছিলাম যে রাম ছাগল, প্রথম যখন শিখতেছিলাম তখন বলেছিলাম যে রাম ছাগল, রাম কোন অর্থে? দেখেন ছাগল হচ্ছে স্বাধীন শব্দ, তার আগে রাম উপসর্গ বসছে। ছাগল মানে কি? নর্মাল জাতীয় ছাগল, এটা আমরা বুঝি। কিন্তু এই যে এখানে রাম ছাগল আছে, এই রাম ছাগলটা রামটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন ছাগল বলতে সাধারণত ছাগলকে বুঝতেছি, কিন্তু রাম বসার ফলে ছাগলটা কিন্তু একটু মনে হচ্ছে যে বড় আকৃতির ছাগল। এই রামটা আসলে বড় আকৃতির ছাগলকে বোঝানো হয়, এবং এই রাম এখানে বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে। আবার দেখেন শহরে আগে যদি উপশহর বুঝাই,
তাহলে দেখবেন এই উপসর্গের কিন্তু বিভিন্ন অর্থ আছে। যেমন দেখেন যে উপনদী, আবার আছে হচ্ছে উপকূল। এই একটা উপর কিন্তু বিভিন্ন ধরনের অর্থ পায়। কখনো দেখবেন যে সদৃশ অর্থে পাওয়া যাচ্ছে, কখনো দেখবেন যে কাছাকাছি অর্থে পাওয়া যাচ্ছে, তাই না? তবে কি যেমন হচ্ছে উপকূল মানে কি কুলের কাছাকাছি সামীপ্যে বা নিকটে অর্থ পাওয়া যাচ্ছে। উপশহর শহরের মতো সাদৃশ্য অর্থে ব্যবহৃত হচ্ছে। তার মানে এই যে অর্থগুলো কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এইটা আপনি নবম দশম শ্রেণীর যে বইটা আছে ওখান থেকে পড়তে পারেন, অথবা আমাদের যে নতুন যে লেকচার শিট গুলো আছে আপনারা আশা করছি এই লেকচার শিটটা কালেক্ট করেছেন। এখানে দেখবেন যে উপসর্গের খুব সুন্দর করে অর্থ সহ সবকিছু দেওয়া আছে যে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এবং তার উদাহরণটাও দেওয়া আছে। তো আশা করছি আপনারা এই শিটটা কালেক্ট করবেন। আর যদি শিট না থাকে তাহলে আপনার কাছে যেসব সহযোগী বই আছে সেই বইগুলিতেই আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আর সমস্যা থাকবে না। ওকে, এই তো মোটামুটি। হ্যাঁ, যে অর্থে ব্যবহৃত হয় এটা পারি না। হ্যাঁ, এটাই একটু কঠিন যে কোন অর্থে ব্যবহৃত হয়। তবে আপনাকে না পড়লে তো পারবেন না। আপনি হয়তো কখনো খুব ভালো করে ট্রাই করেননি, একটু চেষ্টা করে দেখুন তাহলেই পারবেন ইনশাআল্লাহ। আর যেইটাতে দেখবেন যে আপনার একটা বিষয় মুখস্থ হচ্ছে না, কিচ্ছু না। যেটা মুখস্থ হচ্ছে না ওইটুকু জিনিস আপনার পড়ার টেবিলের সামনে টাঙ্গায় রাখবেন, ঝুলায় রাখবেন, মোবাইলের স্ক্রিনে ওয়ালপেপার দিয়ে রাখবেন। দেখবেন যে টানা কয়েকদিন দেখতে, দেখতে ওইটা আপনার মুখস্থ হয়ে গেছে। এটা হচ্ছে বেস্ট টনিক। এই তো উপসর্গ। আর উপসর্গতে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আমরা উপসর্গ শেষ করে দিয়েছি। এরপরে আমরা শিখবো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, তা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। আচ্ছা, আমরা সংখ্যাবাচক শব্দ শিখে ফেলি। আর উপসর্গ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন। ওকে, আচ্ছা একটু আমাকে জানাবেন যে এই যে উপসর্গ শেষ করলাম এইটুকুর মধ্যে আর কোনো সমস্যা আছে? উপসর্গের মধ্যে আর কোনো প্রবলেম আছে কিনা? আমাদের ক্লাস টেস্ট কবে? আপনাদের ক্লাস টেস্ট কবে এটা আপনারা গ্রুপেই আপডেট পেয়ে যাবেন। গ্রুপেই আপডেট পেয়ে যাবেন যদি ক্লাস টেস্ট নেওয়া হয়ে থাকে। আর যদি কোনো কারণে বাতিল হয়ে থাকে সেটারও আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে? এবার আসেন আমরা শিখব সংখ্যাবাচক শব্দ। হ্যাঁ, আশা করছি ইটস মোর দেন এনাফ। আমি যতটুকু দিয়েছি এটা যথেষ্ট যথেষ্ট আছে। আপনি এটুকুই পড়বেন। আপনি একটু বেশি করে পড়বেন যে উপসর্গ অর্থ। একটু বেশি করে পড়বেন যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়। আর বাকি যতটুকু আছে খুঁটিনাটি সব পড়িয়ে দিয়েছি। বাকি ইনশাআল্লাহ পারবেন। এবার আমরা শিখব সংখ্যাবাচক শব্দ। আসেন সংখ্যাবাচক শব্দের কিছু বেসিক তথ্য জেনে নেই। এটা হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। শর্টকাটে লিখলাম। দেখেন এই সংখ্যা এটার সন্ধি বিচ্ছেদ যদি করি তাহলে আমরা সাধারণত পাই যে সম যোগ খা ইকুয়াল সংখ্যা। ওকে, এবার আসেন যে এই সংখ্যা মানে সংখ্যাবাচক শব্দ দ্বারা কি বুঝি, অর্থাৎ সংখ্যা দ্বারা প্রাপ্ত জ্ঞান বা ধারণাকেই আমরা বলছি যে হচ্ছে সংখ্যাবাচক শব্দ। অর্থাৎ সংখ্যা মানে হচ্ছে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা বা জ্ঞান। এখন দেখেন এই সংখ্যা গণনার মূল একক এক, এটা স্টার দিয়ে রাখলাম, এটা ইম্পর্টেন্ট। আপনারা লিখবেন যে সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। এটা মাথায় রাখবেন, এটা পরীক্ষায় বেশ আসে যে সংখ্যা গণনার মূল একক কত। সংখ্যা গণনার মূল একক এক। অর্থবাচকতা মানে কি? অর্থবাচকতা মানে হচ্ছে যার অর্থ আছে। উপসর্গ বলে দেখেন উপসর্গের কিন্তু নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এর মানে দ্বারা বোঝানো হচ্ছে যে উপসর্গগুলো নিজস্ব কোনো মানে অর্থ নেই। এই যে যেমন দেখেন যদি একটা কথা বলি যে যদি বলি কি রাম, এই রামের কিন্তু নিজস্ব কোনো কিন্তু অর্থ নেই, কিন্তু রাম কিন্তু উপসর্গ। আবার দেখেন যদি বলি কি কু, তাই না? কুর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। আবার কি নি, নিয়ের কিন্তু কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু এইগুলো অর্থদ্যোতকতা আছে। মানে কি যে একটা অর্থ থাকবে তাকে চেঞ্জ করার ক্ষমতা আছে, এই জন্য আমরা একে বলছি উপসর্গ। যেমন দেখেন একটা শব্দ দিয়ে বুঝাই দেই, যদিও সংখ্যাবাচক শুরু করেছি কিছু মনে করবেন না। দেখেন আমি শব্দ রাখলাম হার। দেখেন এই হারের কিন্তু অর্থ আছে, স্বাধীন শব্দ, খেলায় হার জিত হতে পারে অথবা গলারও হার হতে পারে। এখন দেখেন এই হারের আগে যদি আমি দেই আ, তাহলে কি হয়ে যাচ্ছে? আহার হয়ে যাচ্ছে। দেখেন এই আয়ের কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ নেই,
কিন্তু এই আ যখন হারের আগে বসে যাচ্ছে তখন এটার অর্থ চেঞ্জ করে দিচ্ছে, দোতনা দিচ্ছে, এটাকে বলছি আমরা উপসর্গ, আহার হয়ে যাচ্ছে। আবার দেখেন এর আগে যদি প্র দেই, শুধু প্র, এর কোনো অর্থ তেমন পাওয়া যায় না বা অর্থ থাকে না, কিন্তু যখন প্র হারের আগে যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে কি প্রহার, এটাকে বলছে অর্থদোতকতা। আবার এর আগে যদি বলি কি অনা, অনা মানে নেই, কিন্তু অনা হচ্ছে যখন হারের সঙ্গে বলি তখন অনাহার হয়ে যাচ্ছে। আবার ঠিক একই ভাবে এই হারের আগে যদি আমি যুক্ত করি উপ, উপ মানে কি উপহার হয়ে যাচ্ছে। আবার তার আগে যদি প্রতিযুক্ত করি প্রতিহার হয়ে যাচ্ছে। তার মানে এটাই বোঝানো হচ্ছে যে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। আশা করছি ফাহাদ ফারদিন খান আপনি বুঝতে পেরেছেন। এবার এদিকে আসেন যে সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। এই যে এখানে সংখ্যাবাচক শব্দ, এই সংখ্যাবাচক শব্দ প্রধানত হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আমরা এটাই এখন শিখব। আসেন আমরা এই 4 প্রকার শিখব। এই 4 প্রকারের প্রথম এক প্রকার, যা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, চাইলে পাশে ভিভিআই দিয়ে লিখতে পারেন, তবে পরীক্ষায় কখনোই আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, এখন দেখেন 1 নম্বর হচ্ছে অঙ্কবাচক। অঙ্কবাচক কি? অর্থাৎ অঙ্কে যা লেখা থাকবে তাই হচ্ছে অঙ্কবাচক। আমি আবার রিপিট করে বলছি যে অঙ্কে যা লেখা থাকবে তাই অঙ্কবাচক। সেটা হতে পারে 0, হতে পারে 1, হতে পারে 10, হতে পারে 30 ... ইনফিনিটিভ, মানে অঙ্কে যা লেখা থাকবে তাই হচ্ছে অঙ্কবাচক। তো এটা আসলে সহজ, এজন্য পরীক্ষায় আসে না, আশা করছি আসবেও না। 2 নম্বর আসেন, এটা আসলে ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন এখান থেকে যথেষ্ট আসে, তা হচ্ছে পরিমাণবাচক বা গণনাবাচক। পরিমাণবাচক বা গণনাবাচক। দেখেন পরিমাণবাচক শিখবো আমরা 3টা পয়েন্টে। ওকে, 3টা পয়েন্টে শিখবো। সেই পয়েন্ট একটা দিলাম হচ্ছে ক। ক নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে অঙ্কবাচক শব্দগুলো আছে বা অঙ্কবাচক আছে, যখন এটাকে আমরা বানান করে লিখবো, যখন বানান করে লিখবো অঙ্কগুলোকে, তখন তা হচ্ছে পরিমাণবাচক। তার মানে অঙ্কগুলোকে বানান করে লিখলে, অঙ্কগুলোকে বানান করে লিখলে, তার মানে অঙ্কগুলিকে বানান করে লিখলে তা পরিমাণবাচক হয়ে যায়। যেমন দেখেন উদাহরণ দিলাম 2, 5, 10 ইত্যাদি। এরপরে খ নম্বর কি? খ নম্বর হচ্ছে যদি বলি যে পূর্ণ সংখ্যার, একটু এটা বুঝে নিন, পূর্ণ সংখ্যার গুণবাচক রূপকে বলা হচ্ছে পরিমাণবাচক। অর্থাৎ পূর্ণ সংখ্যার যে গুণবাচক রূপ থাকবে সেটাই হচ্ছে পরিমাণবাচক। এখন প্রশ্ন হচ্ছে পূর্ণ সংখ্যার গুণবাচক রূপ কি? এই যে ছোটবেলায় আমরা টাইমস টেবল বলেন বা গুণের যে নামটা শিখে এসেছিলাম, যেমন কি 1 একে 1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 8 32, 5 9 45, এই যে দেখেন মাঝের যে সংখ্যা বলতেছি আমরা এটাকেই বলছি যে পূর্ণ সংখ্যার গুণবাচক রূপ। তাহলে কি কি পাচ্ছি দেখেন যে 1 1কে 1, তাহলে 1কে ঠিক একইভাবে 2 দুগুণে 4, দুগুণে 3 নং 27, তাহলে নং ঠিক একইভাবে 4 8 32, তার মানে হচ্ছে এই যে আটা, এটা আবার খাবার আটা ভাবেন না, 4 8 32 আটা। ঠিক একইভাবে দেখেন 3 বিষং 60, তাহলে 3 বিষং 60 বিষং। অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যার যে গুণবাচক যে রূপগুলো আছে এটা হচ্ছে আমার পরিমাণবাচক। ক্লিয়ার সবাই? আসলে কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি একটু জানাবেন। ওকে, 2টা পয়েন্ট গেল, এরপর আরেকটা শিখবো। বলছিলাম 3টা পয়েন্ট শিখবো, তা হচ্ছে গ নাম্বার পয়েন্ট। আমি এটা মিশিয়ে দিলাম আর গ নাম্বারটা একটু উপরেই লিখলাম। তা হচ্ছে বহু এককের সমষ্টি বুঝালে, বহু এককের সমষ্টি বোঝালে। প্রশ্ন হচ্ছে বহু এককের সমষ্টি কি?
আমরা জানি সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক। এই একের সঙ্গে যখন অনেকগুলো এক যুক্ত করে করে বিশিষ্ট কোনো নাম পাওয়া যায় বা বিশেষভাবে কোনো নাম দেওয়া হয়েছে, আমরা সেগুলিকে বলছি বহু একক সমষ্টি। যদি আপনি বাজারে ডিম কিনতে যান, তাহলে ডিম কিনবেন ধরেন 4টি, তো 4টা ডিমকে আপনি বলবেন না যে 4টা ডিম দেন, তখন বলছেন কি যে 1 হালি ডিম দেন। এই যে হালি, 12টা হলে কি বলছেন ডজন, তাই না? এই যে হালি ডজন। ঠিক একইভাবে একটা একটা করে দিন 7 দিন হয়ে গেলে তখন আমরা তাকে বলছি কি সপ্তাহ। কি বলছি সপ্তাহ। আবার বলছি কি মাস। আবার বাজারে কোনো কিছু ধরেন কেজি আকারে যদি কিনেন, তাহলে সেটাও কি হচ্ছে কেজি। অনেকগুলো গ্রামের যুক্ত হয়ে কেজি হয়ে যাচ্ছে কেজি। এরপরে কি আছে মিনিট, এরপরে কি আছে বছর। ঠিক আছে, মিনিট, বছর, মাস, শতাব্দী সবগুলি দেখেন বহু এককের সমষ্টি। আর আমরা এজন্য এটাকে বলছি যে পরিমাণবাচক শব্দ। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এটুকু কি বুঝতে পেরেছেন? একটু আমাকে জানাবেন যে অঙ্কবাচক আর পরিমাণবাচক এই দুটো কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে জাস্ট ছোট করে জানিয়ে দিবেন। এরপর আসেন পরিমাণবাচকের আরো কিছু কাহিনী আছে বা কথাবার্তা আছে, সেগুলো জেনে নেই। পরিমাণবাচকের দুইটা অংশ পাই, একটা হচ্ছে আধিক্য, আরেকটা হচ্ছে ন্যূনতা। দেখেন এই বানানটা কিন্তু ন্যূনতা না, পরীক্ষায় কিন্তু এটা বানানো আসে যে প্রথমে নয় জ ফলা দীর্ঘ উকার ন তো এক ন্যূনতা। আধিক্যতে কি ঘটবে দেখেন, আধিক্যর ভগ্নাংশটা হচ্ছে এরকম যে উপরে লব থাকবে নিচে তো হর, এটা তো জানি, আর লবটা হবে হচ্ছে বড় আর হরটা হবে ছোট। তার মানে আমরা বলতে পারি এরকম যে ধরেন উপরে দিলাম 5, নিচে দিলাম 4, আর 4 দিয়ে 5 ভাগ করলে একের বেশি পাবো। আমরা কি সংখ্যা গণনার মূল এককে এক ধরেছিলাম, তো আমরা কোনো কিছু যদি আলটিমেট মানে রেজাল্টটা একের বেশি আসে, তাহলে আমরা সেটাকে কি বলবো আধিক্য বলবো। ন্যূনতা কি, জাস্ট এই সমীকরণটাই উল্টে যাবে। তখন এখানে দেখবেন যে লব হবে হচ্ছে ছোট আর হর হবে বড়। লব হবে ছোট, হর হবে বড়। যেমন দেখেন এই ভগ্নাংশটা যদি উল্টায় দেই, উপর দিয়ে 4, নিচে হবে 5, ভাগ করলে একের কম পাবো। তার মানে কি সংখ্যা গণনার মূল একক একের কম পাচ্ছি, তারপর ন্যূনতা, ন্যূনতা মানেই কম, আর আধিক্য মানে কি বেশি বোঝায়। এখন দেখেন কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো দ্বারা আমরা আধিক্য বা ন্যূনতা বুঝতে পারি। যেমন দেখেন আমরা ন্যূনতার ক্ষেত্রে যদি আসি, যেমন আছে হচ্ছে সোয়া, সোয়া না পৌনে আছে। দেখেন পৌনে সব সময় ন্যূনতা প্রকাশ করবে। আপনি যদি বাজারে চাল কিনতে যান, যদি দোকানদারকে গিয়ে বলেন যে আমাকে 4.25 কেজি চাল দেন, কি বলবেন যে 4.25 কেজি চাল দেন, তার মানে সে কি আপনাকে 4 কেজি চাল বেশি দিবে না 4 কেজি চালের কম দিবে? অবশ্যই 4 কেজি চালের কম দিচ্ছে, দিবে 3 কেজি 750 গ্রাম। দেখেন আপনি বলতেছেন 4.25, বলতেছেন 4, কিন্তু 4-এর বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন? কম পাচ্ছেন। তার মানে এটাকেই বলছি আমরা ন্যূনতা। ঠিক কিভাবে যদি ঘড়িতে বলি যে এখন ঘড়িতে 4:45 বাজে, কি বললাম যে ঘড়িতে 4:45 বাজে, 4:45 মানে কি যে 5টা বাজতে আরো 15 মিনিট বাকি, বলতেছেন 5, কিন্তু আলটিমেট রেজাল্টটা কি 5-এরও 15 মিনিট কম। তার মানে এটা কি বোঝাবে ন্যূনতা প্রকাশ করবে। আর সাধারণত ন্যূনতাকে প্রকাশ করা হয় এক সমস্ত 3/4 দ্বারা। ওকে, তো এইটা এই একের জায়গায় যা থাকবে, ধরেন একের জায়গাটা চেঞ্জেবল, একের জায়গাতে আমরা 2 থাকতে পারে, একের জায়গায় 3 থাকতে পারে, একের জায়গাতে 5 থাকতে পারে, যাই থাকুক না কেন, যদি 5 সমস্ত 3/4 থাকে, তাহলে সেটা কি প্রকাশ করবে ন্যূনতা প্রকাশ করবে। কারণ কি 5 গুণন 1 সমস্ত 3/4। তো পূর্ণ সংখ্যার সংখ্যা যদি 3/4 থাকে, আমি আবার বলছি একটা পূর্ণ সংখ্যা ধরেন 6, 6-এর সঙ্গে যদি আবার 3/4 থাকে, তার মানে মনে রাখবেন যে এটা 6.75 বোঝাচ্ছে, আর এটা ন্যূনতা প্রকাশ করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর আধিক্যর ক্ষেত্রে কি আছে দেখেন, আধিক্যর ক্ষেত্রে আছে হচ্ছে সোয়া। সোয়া বানটা কিন্তু দন্ত স দিয়ে, তাহলে বস না, তাহলে বস দিয়ে সোয়া হলে তো বেডে ঘুমানো হয়ে যাবে। ওকে, এই সোয়া সবসময় আধিক্য প্রকাশ করে। সোয়াকে সাধারণত বলা হয় যে এক সমস্ত 1/4। এই একটা পরিবর্তনীয়, আর এক সমস্ত 1/4, আর 1/4 তো সবসময় থাকবেই। এখন সোয়া সবসময় কি প্রকাশ করবে? সোয়া সবসময় আধিক্য প্রকাশ করে। কি প্রকাশ করে? আধিক্য প্রকাশ করে। ঠিক একইভাবে বাজারে গিয়ে যদি বলেন আমাকে সোয়া 2 কেজি আলু দেন,
তাহলে আপনাকে আলু দেবে কয় কেজি? 2 কেজি 250 গ্রাম। তার মানে বলছেন সোয়া হচ্ছে বেশি। আবার দেখেন এখন কিন্তু ঘড়িতে প্রায় সোয়া 5, হ্যাঁ সোয়া 5 বাজে। সোয়া 5 মানে কি, যে 5টা বেজে 15 মিনিট হয়ে গেছে। তার মানে আপনি বলতেছেন সোয়া 5, কিন্তু আলটিমেট কি 5 এর কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? বেশি পাচ্ছেন। তার মানে সোয়া কি প্রকাশ করে? আধিক্য প্রকাশ করে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই আধিক্য আর ন্যূনতাগুলো মনে রাখবেন। এই তো গেল আমাদের কি বাচক গেল, এটা পরিমাণবাচক গেল। এখন আসলে আমরা ক্রমবাচক দেখব। একটু পরে হয়তো বা আজান দিবে, আমরা শেষ করে দেবো খুব দ্রুত, সমস্যা নেই। আসেন, ক্রমবাচক কি? ক্রমবাচক হচ্ছে সংখ্যার পর্যায়ক্রমিক অবস্থা। পর্যায়ক্রমিক অবস্থা আমরা দেখুন, যদি সিরিয়ালে বসি, তো যে একবার আগে বসে তাকে বলি কি প্রথম, এরপরে কি হয় দ্বিতীয়, এরপরে কি হয় তৃতীয়, চতুর্থ। এই যে সংখ্যার পর্যায়ক্রমিক যে অবস্থা আছে সেটাকেই বলছি আমরা ক্রমবাচক সংখ্যা। এটা দেখলেই বোঝা যায়, যদি থাকে যে প্রথম, এরপর হচ্ছে দ্বিতীয়, ওকে, এরপরে ধরেন 100তম, এরপরে 1000তম, 5000তম, বলতে পারি কি দ্বাদশ, বলতে পারি কি ত্রয়োদশ, বলতে পারি কি একবিংশ। ওকে, এই যে সংখ্যাগুলো আছে আমরা এগুলোকে বলছি ক্রমবাচক সংখ্যা। কি বলছি? ক্রমবাচক সংখ্যা। তো এটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে না, যদি প্রবলেম হয়ে থাকে তাহলে জানাবেন। যেগুলো জানতে সমস্যা হবে সেগুলো আমাদেরকে জানাতে পারেন, আমরা আমাদের সময় মতো ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব যদি প্রবলেম থাকে। লাস্ট ওয়ান আসেন তারিখবাচক। আমরা এখন শিখবো তারিখবাচক। তারিখবাচকে কি করে দেখেন, আমরা 4টা পয়েন্ট শিখবো তারিখবাচকে। অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা তারিখ, বাংলা বা ইংরেজি মাসের তারিখ হিসাব করা হয় তাকে তারিখবাচক শব্দ বলছি। এখন তারিখবাচকের প্রথম 1 থেকে 4 তারিখ, 1 থেকে 4 তারিখ হিন্দি নিয়মে সাধিত। 1 থেকে 4 তারিখ হচ্ছে হিন্দি নিয়মে সাধিত। এরপর 2 নম্বর দিবেন যে 5 থেকে 31 তারিখ, 5 থেকে 31 তারিখ এটা হচ্ছে বাংলা নিয়মে সাধিত। যেমন দেখেন হিন্দি 1 তারিখ, 1 তারিখ আমরা কি বলি? পহেলা, তাই না? বা পয়লা বলি, পয়লা। 2 কে বলি কি? দোসরা। 3 কে বলি কি? তেসরা। 4 কে বলি কি? যে চৌঠা, চৌথা না চৌঠা। ওকে, তারপর 5 থেকে 31 বাংলা নিয়মে সাধিত। এরপর 3 নাম্বার দিবেন, দিয়ে লিখবেন যে 5 থেকে 18 তারিখে, এগুলো লেখার সময় বা বলার সময় 5 থেকে 18 তারিখে ই প্রত্যয় যুক্ত হয়। কি বললাম? যে 5 থেকে 18 তারিখে ই প্রত্যয় যুক্ত হয়। এরপরে 4 নাম্বার আপনাদের জন্য প্রশ্ন এবার, তাহলে 19 থেকে 31 তারিখে আপনারা বন্ধু দেখি যে কোন প্রত্যয় যুক্ত হয়? কমেন্ট করে জানান তো দেখি। এরপর বলেন যে 19 থেকে 31 তারিখ পরে কোন প্রত্যয় যুক্ত হয়? এখন হচ্ছে 22-এর পরে ক্রমবাচক জানতে চাই। 99 এর ক্রমবাচক কি হবে? 99 হচ্ছে নবনবতিতম। 99 হবে নবনবতিতম। ভাই এটা শেখার জন্য একটু সময় লাগবে, অলরেডি নামাজের টাইম হয়ে গেছে। যদি অন্য কোনো সময় থাকে একটু আমাকে জানাবেন, তাহলে আমি এটা দিয়ে শুরু করব। 22-এর পরে দেখেন 22 হচ্ছে দ্বাবিংশ, 23 হচ্ছে ত্রয়োবিংশ, 24 হচ্ছে চতুর্বিংশ, 25 হচ্ছে পঞ্চবিংশ, তারপর 26 হচ্ছে ষঠ বা ষড়বিংশ, আর 27 হচ্ছে সপ্তবিংশ, 28 হচ্ছে অষ্টবিংশ। এরপরে 29 হচ্ছে কত হবে বলতো? হচ্ছে 29 হবে। 29 হচ্ছে 29, 30 হচ্ছে ত্রিংশ, 31 হচ্ছে একত্রিংশ, 32 হচ্ছে দ্বাত্রিংশ বা দ্বিত্রিংশ, দাও হয় দিও হয়। 33 হচ্ছে ত্রয়োত্রিংশ, 34 হচ্ছে চতুর্ত্রিংশ, 35 হচ্ছে পঞ্চত্রিংশ। ঠিক এভাবে আগাবে। ওকে, এখানে আ প্রত্যয় না,
এখানে 19 থেকে 31-এ এ প্রত্যয় হবে। অনেকে এটাকে সে প্রত্যয় বলেন, যে বলে দেখেন লিখি আমরা 21-এ, যদি বলি না আমরা তো বলি যে আজ 21শে ফেব্রুয়ারি, অনেকে 21-এর বানান দেখে ভাবে যে এখানে সে প্রত্যয় যুক্ত হয়েছে। না, এটা সে প্রত্যয় না, এখানে এ প্রত্যয় যুক্ত হয়েছে। কারণ কি, এটাকে ভাঙলে আমরা পাবো কি, আমরা ভাঙলে পাবো যে 21 যোগ এ, তার মানে এ প্রত্যয় আসছে। যদি সে প্রত্যয় যুক্ত করতাম তাহলে শব্দটা কি হতো, 21শে। কিন্তু আমরা কি বলি যে আজকে 21শে ফেব্রুয়ারি, কালকে 22শে ফেব্রুয়ারি, এভাবে কি বলি? না, আমরা ওইভাবে বলি না, আমরা বলি যে 21শে, 22শে, 23শে, তার মানে এ প্রত্যয় যুক্ত হয়। এই তো গেল তারিখবাচক শব্দের কাহিনী। বানান লিখে দিলে ভালো হতো কোনটা, 99-এর। দেখেন যেখানে 9 থাকে সেটাকে আমরা নব বলি। তো দুইটা 9 আছে, নব, আরেকটা 9 নব, আর 50-এর উপরে কিছু থাকলে শেষে তিতম যুক্ত হয়, নব নব তিতম। অথবা এটাও বলা যায় যে নব নব তম আছে, অনেক জায়গায় তিতম না বলতে শুধু তম হয়, নব নবতম হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আপনাদের আর কোনো প্রশ্ন? আর আমাদের বই অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত কিভাবে করবেন তা কিন্তু মোটামুটি লিখে দেওয়া আছে, যদি দেখতে পারেন ইনশাআল্লাহ অটোমেটিক বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। আশা করছি ক্লাসের যে টপিকগুলো ছিল, আচ্ছা এর মধ্যে আবার ছিল হচ্ছে বচন ছিল। বচন খুব বেশি কঠিন কিছু না, নিজেরাই পারবেন, এটা খুব সহজ আছে। মোটামুটি হচ্ছে এই দুটাই একটু কঠিন থাকে, উপসর্গ আর হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তো এটা আমি মোটামুটি আপনাদের বুঝিয়ে দিয়েছি। এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন। হয়তো আবার আপনার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, মার্চ ফরওয়ার্ডের সঙ্গে থাকবেন। আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আপনাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকেও মার্চ ফরওয়ার্ডে যুক্ত করে নেবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।